দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে বৃষ্টিপাতকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর বৃষ্টিপাত হচ্ছে পরিচলন। এক নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এক নম্বর পরিচলন। দু নম্বর হচ্ছে শৈলোৎক্ষেপ। দু নম্বর হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আর তিন নম্বর হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে বৃষ্টিপাতের তিনটে ভাগ: এক পরিচলন, দুই শৈলোৎক্ষেপ, তিন হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। এবার বৃষ্টিপাতগুলো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। পরিচলন বৃষ্টিপাত। তাহলে এই যে বৃষ্টিপাত পড়লে তোমার কি করতে হবে? তিনটে পয়েন্ট করতে হবে। তিনটে। একটা করতে হচ্ছে তোমার পরিচলন বৃষ্টিপাতের সংজ্ঞা, কি করে হচ্ছে উৎপত্তি হয়েছে, আর উদাহরণ মানে কোথায় দেখা যায়, আর সর্বশেষ হচ্ছে তোমার ছবি। এই তোমাকে তিনটে নয়, মোট চারটে তোমাকে পয়েন্ট করে কি করতে হবে? আলোচনা করতে হবে। আসুক সংজ্ঞা। সংজ্ঞাতে তুমি কি বলবে? ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে উষ্ণ আর্দ্র হালকা বায়ু ঊর্ধ্বগমনের দ্বারা প্রসারিত ও শীতল হয়ে কিউমুলো নিম্বাস মেঘের সৃষ্টি করে এবং সেই স্থানে স্বল্পস্থায়ী ও প্রবল বৃষ্টিপাত সংঘটিত হয়, তখন তাকে বলা হবে পরিচলন বৃষ্টিপাত। এইটা তোমার গেল, কি গেল? সংজ্ঞা গেল। এবারে উৎপত্তি তোমাকে কি লিখতে হবে? পৃথিবী পৃষ্ঠের যে সকল অঞ্চল সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং স্থলভাগের তুলনায় জলভাগের আধিক্যর পরিমাণ বেশি, সেই সকল অঞ্চল থেকে লম্বভাবে পড়ার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উষ্ণ আর্দ্র হালকা হয়ে বায়ুমণ্ডলের উপর দিকে ঊর্ধ্বগমন করে। ঊর্ধ্বগমন করার পরে ঊর্ধ্বে শীতল বায়ুর সংস্পর্শে ওই ক্ষুদ্র ক্ষুদ্র যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং মেঘ সৃষ্টি করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো একে অপরের সাথে মিলিত হয়ে আকারে বড় হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই স্থানেই পতিত হয়। তখন যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের নামই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এবার একটা কি দিতে হবে? উদাহরণ দিতে হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিনই পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। পরিচলন বৃষ্টিপাত চারটের সময় নিরক্ষীয়, যত এইটুকু লিখলে হবে। আর কতগুলো বৈশিষ্ট্য আমি বলে দিই। পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঠিক চারটের সময়, বিকাল 4টের সময় হয় বলে 4 o'clock রেন বলা হয়। বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে আকাশ আবার পুনরায় পরিষ্কার হয়ে যায়। তুমি শুধু কোথায় দেখা যায় সেইটা তুমি এই উদাহরণে তুমি লিখছো। তারপরে সর্বশেষে কি করতে হবে? ছবি আঁকতে হবে। এই জলভাগ আমি করে নিই। জলভাগ মানে হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। আর এখান থেকে ধরো স্থলভাগ আমি আঁকলাম একটা সমুদ্র। তো সমুদ্র দিক থেকে বাতাস, উষ্ণ আর্দ্র বাতাস। সমুদ্র দিক থেকে এই বাতাসটা হচ্ছে উষ্ণ ও আর্দ্র। উষ্ণ আর আর্দ্র বাতাস কোন দিকে যাচ্ছে? স্থলভাগের দিকে যাচ্ছে। স্থলভাগের দিকে গেলে তাহলে স্থলভাগের মধ্যে একটা গাছ আঁকি। একটা ধরো আমি গাছ আঁকলাম, একটা দুটো, আর একটা ধরো বাড়ি একটা ছোট করে আঁকলাম। ঠিক আছে? তাহলে উষ্ণ আর্দ্র বাতাসটা স্থলভাগে গিয়ে উষ্ণ আর্দ্র এই বাতাসটা ওপর দিকে উঠে যাবে এবং ওপর দিকে উঠে গিয়ে এবং সেই স্থানে কী হবে? ঘনীভূত হবে। ঘনীভূত হয়ে বায়ুমণ্ডলের উপরের দিকে হচ্ছে মেঘ সৃষ্টি করবে। বায়ুমণ্ডলের উপর দিকে মেঘ সৃষ্টি করবে। এই যে মেঘটা, এই মেঘটার নাম হচ্ছে কিউমুলো নিম্বাস। কিউমুলো নিম্বাস, এই মেঘটার নাম হচ্ছে কিউমুলো নিম্বাস। আর এখানটা তোমাকে আরো কি লিখতে হবে? এখানে লিখতে হবে ঊর্ধ্বমুখী বায়ু ঘনীভবনের ফলে বৃষ্টিপাত সৃষ্টি। এই জায়গায় তোমাকে লিখতে হবে ঊর্ধ্বমুখী বায়ুর ঘনীভবনের ফলে বৃষ্টিপাত সৃষ্টি। এবার যে মেঘ সৃষ্টি হলো সেখান থেকে এই মেঘ থেকে কি করতে হবে? এই স্থানে বৃষ্টিপাতের ছবি তোমাকে আঁকতে হবে। এইটা তোমার হয়ে যাবে পরিচলন বৃষ্টিপাতের ছবি।
আর এই জায়গাটা লিখতে হবে ঊর্ধ্বমুখী বায়ুর ঘনীভবনের ফলে বৃষ্টিপাতের সৃষ্টি বা জলকণার সৃষ্টি হচ্ছে, সেটা লিখতে হবে। দ্বিতীয় বৃষ্টিপাতের নাম হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তাহলে দ্বিতীয় বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ। এইটাকে যদি আমি ভাঙা হয়, এইটাকে ভাঙলে আমি পাবো শৈলযুক্ত উৎক্ষেপ। শৈলযুক্ত উৎক্ষেপ। শৈল মিনস হচ্ছে পর্বত, শৈল মিনস হচ্ছে পর্বত, আর উৎক্ষেপ মিনস হচ্ছে ওপরে ওঠা, ওপরে ওঠা। তাহলে শৈলোৎক্ষেপ মিনস হচ্ছে ওপরে ওঠা। তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের এবার সেই প্রাথমিকভাবে কি কি জানবো আমি? সংজ্ঞা জানবো, তার উৎপত্তি জানবো, আর উদাহরণ মানে কোথায় লক্ষ্য করা যায়, আর সর্বশেষ হচ্ছে ছবি, সর্বশেষ হচ্ছে ছবি। তাহলে প্রথমে আসো সংজ্ঞা। জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ পথে কোনো পর্বত অবস্থান করলে পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে সোজা উপরে উঠে যায় এবং ঘনীভূত হয়ে সেই স্থানে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই বলা হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তাহলে জলীয় বাষ্পপূর্ণ পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের ঢালেই ওপর দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে সেইটাই হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এবারে একটা ছবি আঁকা হোক। এটা ধরো সমুদ্র, আর এই অংশ তার প্রবাহ পথে কোনো পর্বত এইটা একটা অবস্থান করলো, তাহলে এইটা পর্বত, তাহলে এইটা হচ্ছে তোমার সমুদ্র। সমুদ্রের দিক থেকে কি বাতাস? উষ্ণ আর্দ্র বাতাস। সমুদ্রের দিক থেকে কি বাতাস? উষ্ণ ও আর্দ্র বাতাস। প্রবাহ পথে কোনো পর্বতে বাধাপ্রাপ্ত হলো। এবার দেখো পর্বতের দুটো ঢাল, এইটা একটা ঢাল, এইটা একটা ঢাল। পর্বতের যে ঢালে বাধাপ্রাপ্ত হয় সেই ঢালটার নাম হচ্ছে প্রতিবাদ ঢাল, পতয়সই বয় আকাত। আর বিপরীত ঢালটার নাম হচ্ছে অনুবাদ ঢাল। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু পর্বতের কোন ঢালে? প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে এই বাতাসটা কি হবে? আস্তে আস্তে পাহাড়ে ওপর দিকে উঠতে থাকে। ওপর দিকে ওঠার ফলে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভবন প্রক্রিয়ার দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার দ্বারা বায়ুর এই স্তরের উপরিভাগে কি সৃষ্টি হচ্ছে? মেঘ সৃষ্টি হয়। এবং ঘনীভবনের প্রক্রিয়ার দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা পরিণত হয় এবং একটি জলকণা অপর জলকণার সঙ্গে মিশে গিয়ে আকারে বড় হয় এবং আকারে বড় হওয়ার জন্য মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের নামই হচ্ছে তোমার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এই প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পরে এই বায়ুটা যখন নিচের এই পর্বতের বিপরীত ঢাল চোখে যখন বিপরীত দিকে আসে তখন বাতাসে পর্যাপ্ত পরিমাণে আর জলীয় বাষ্প থাকে না। যত নিচের দিকে আসে তাপমাত্রা তত কি হচ্ছে? বাড়তে থাকে। তত জলীয় বাষ্প ত্যাগ করার পরিবর্তে জলীয় বাষ্প গ্রহণ করতে থাকে। সেই জন্য পর্বতের অনুপাত ঢালে, আর এই যে প্রতিবাদ ঢালে এত বৃষ্টিপাত ঘটালো, পর্বতের অনুপাত ঢালে ওর বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হয়। সেই জন্য পর্বতের অনুপাত ঢালে লক্ষ্য করা যায় বৃষ্টির ছায়া অঞ্চল, বৃষ্টির ছায়া অঞ্চল। কারণ এখানে প্রতিবাদ ঢালে এত পরিমাণ বৃষ্টিপাত ঘটালো, ওই বাইরে যখন পর্বতের বিপরীত ঢালে গেল তখন যত নিচের দিকে নামছে তত বাতাসে জলীয় বাষ্প ত্যাগ করার পরিবর্তে জলীয় বাষ্প গ্রহণ করতে থাকে, কারণ উষ্ণতার পরিমাণ বাড়তে থাকে। সেই জন্য আর বৃষ্টিপাত সংঘটিত হয় না সেইভাবে, অনেক কম বৃষ্টিপাত হয়। সেই জন্য এখানে এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। এবার উদাহরণ কোথায়? এবার তোমাকে উৎপত্তি গেলে এবার উদাহরণ দিতে হবে। ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম হচ্ছে মৌসিনরাম। সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি বলবে? মৌসিনরাম। মেঘালয় হচ্ছে মৌসিনরাম, মৌসিনরাম মেঘালয় যে মৌসিনরাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত অঞ্চল, সর্বাধিক পরিমাণ, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত। কিন্তু এর বিপরীত দিকে অবস্থিত হচ্ছে কি? শিলং। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ওর 1/5, সেই জন্য বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে কি? শিলং। আর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোথায়? মৌসিনরামে। এছাড়াও ভারতবর্ষে আরেকটি স্থানে দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে তোমার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, আর পূর্ব ঢালে লক্ষ্য করা যায় বৃষ্টির ছায়া অঞ্চল।
ছবিটা আঁকলাম, তাহলে একটা পর্বত তুমি আঁকবে, আর তার পরিবেশে উষ্ণ আর্দ্র বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে সোজা উপর দিকে উঠে যায়, উঠে যেয়ে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় শীতল বায়ুর সংস্পর্শে, এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে জলকণাগুলো একে অপরের সঙ্গে মিশে আকারে যখন বড় হয় এবং পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত সংঘটিত হয়, সেই বৃষ্টিপাতের নামই বললাম শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর দুটো স্থানের নাম বললাম, একটা হচ্ছে মৌসিন নামে তোমার বললাম শৈলক্ষেপ বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, আর বৃষ্টির ছায়া অঞ্চল লক্ষ্য করা যায় শিলংয়ে, আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে লক্ষ্য করা যায় বৃষ্টির শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর পূর্ব ঢালে লক্ষ্য করা যায় তোমার বৃষ্টির ছায়া অঞ্চল। 3 নম্বর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের নাম হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে প্রথমে আমরা ঘূর্ণ বৃষ্টিপাতের সংজ্ঞা জানব। ঘূর্ণবাতের ফলে উষ্ণ আর্দ্র বায়ু হালকা হয়ে ওপরে উঠে গিয়ে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে বলা হবে ঘূর্ণ বৃষ্টিপাত। তারপরে ঘূর্ণ বৃষ্টিপাতের উৎপত্তি। ঘূর্ণ বৃষ্টিপাতের উৎপত্তিকে বা অঞ্চলভেদে দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে দেখো ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত, এটা হচ্ছে 1 নম্বর ক্রান্তীয়, আর 2 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে অঞ্চল ভেদে ঘূর্ণ বৃষ্টিপাতকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত, আর 2 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাতের অঞ্চল হচ্ছে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর/দক্ষিণ, 5 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে। আর নাতিশীতোষ্ণ হচ্ছে 30 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর/দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। তাহলে প্রথমে আমরা ক্রান্তীয় ঘূর্ণপাতের সৃষ্টিটা আমরা জেনে নেব। ক্রান্তীয় অঞ্চলে স্বল্প পরিসর স্থানে যদি কোনো শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে ধরো ক্রান্তীয় অঞ্চলে স্বল্প পরিসর স্থানে এখানে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলো। নিম্নচাপ সৃষ্টি হলে এই অঞ্চলের বাতাস উষ্ণ আর্দ্র হালকা হয়ে কি হবে, উপর দিকে উঠে যাবে। যখনই উঠে যাবে তখন এই স্থানে একটা কি সৃষ্টি হবে, শূন্যস্থান সৃষ্টি হবে। এই স্থানে একটা কি হবে, শূন্যস্থান সৃষ্টি হবে। তাহলে এর বাতাসটা উষ্ণ আর্দ্র হালকা হয়ে উপরে উঠে গেছে, এই স্থানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে। এই শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি বাতাস, পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল শুষ্ক ও ভারী বাতাস ওই শূন্যস্থান পূরণ করার জন্য বিভিন্ন দিক থেকে কি হবে, ছুটে আসবে, এবং ছুটে আসার ফলে এই কেন্দ্রভাগে যখন আসবে এবার নিজেদের মধ্যে কি হবে, সংঘর্ষে কেন্দ্রগামী হয়ে নিজেদের সংঘর্ষে ধাক্কা খেয়ে কুণ্ডলী পায়ে আস্তে আস্তে বায়ুমণ্ডলের উপর দিকে উঠতে থাকবে। তাহলে ওই উষ্ণ আর্দ্র বাতাস কেন্দ্রে আসার পরে কুণ্ডলীকৃত হয়ে আস্তে আস্তে ঘূর্ণির ফলে উপর দিকে উঠতে থাকবে, এবং উপর দিকে ওঠার পরে ওই বাতাসটা শীতল ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে, এবং জলকণায় পরিণত হয়ে এবং সেই স্থানেই যে বৃষ্টিপাত সংঘটিত হবে সেই বৃষ্টিপাতের নামই হচ্ছে তোমার কি, ঘূর্ণ বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতকে বলা হবে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। পৃথিবীর মধ্যে সবচেয়ে এই যে ক্রান্তীয় ঘূর্ণিপাত সবচেয়ে বিধ্বংসী, কিন্তু স্বল্পস্থায়ী কিন্তু বিধ্বংসী। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্রান্তীয় ঘূর্ণিপাত, সবচেয়ে বিধ্বংসী যে ক্রান্তীয় ঘূর্ণিপাত তার নাম হচ্ছে কি, টর্নেডো, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট ভারতের এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম হচ্ছে সাইক্লোন। ক্যারিবিয়ান সাগরে তার নাম হচ্ছে হ্যারিকেন, ক্যারিবিয়ান টাইফুন ইত্যাদি হচ্ছে তোমার ক্রান্তীয় শক্তিশালী ঘূর্ণিপাত। এগুলো ঘূর্ণ বৃষ্টিপাত জনিত ঘূর্ণিপাত, যার প্রভাব হচ্ছে এগুলো হচ্ছে স্বল্পস্থায়ী কিন্তু প্রচুর বিধ্বংসী, মানে ক্ষয়ক্ষতি করে। এবার হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের অক্ষাংশ তো 30 থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মধ্যে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়।
এবার কি হচ্ছে, নাতিশীতোষ্ণ ক্রান্তীয় অঞ্চল থেকে, মানে ক্রান্তীয় অঞ্চলে বাতাস হচ্ছে উষ্ণ আর্দ্র, আর শীতল মেরু অঞ্চল থেকে আগত শীতল ও শুষ্ক বাতাস। তাহলে দুটো ভিন্ন দিক থেকে ধরো, মেরু অঞ্চল থেকে আসতে থেকে কি বাতাস, শীতল ও শুষ্ক বাতাস, আর ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুর দিকে যেতে থাকে কি বাতাস, উষ্ণ আর্দ্র বাতাস, উষ্ণ ও আর্দ্র বাতাস। তাহলে ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাচ্ছে উষ্ণ আর্দ্র বাতাস, আর মেরু অঞ্চল থেকে আসে শীতল ও শুষ্ক বাতাস। উভয় কোনো নিম্নচাপ অঞ্চলে এসে মিলিত হওয়ার ফলে একটা আলোড়ন সৃষ্টি হয়। এই অঞ্চল কি বলা হয়, সীমান্ত। যে অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে কোনো নিম্নচাপ সৃষ্টি হলে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বাতাস সেই স্থানের দিকে যায়, আর মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক বাতাস সেই অঞ্চলে আসার ফলে একটা আলোড়ন সৃষ্টি হয়, এবং এই আলোড়নের ফলে সেই অঞ্চলে সৃষ্টি হয় একটা সীমান্ত। এইটা হচ্ছে তোমার সীমান্ত। এই সীমান্ত বরাবর এই উষ্ণ আর্দ্র বাতাস এই সীমান্ত বরাবর হালকা হওয়ার জন্য উষ্ণ বাতাস এই ঢাল বরাবর ওপর দিকে উঠতে থাকে, আর শীতল বাতাস যেহেতু ভারী, এই শীতল বাতাস এই সীমান্তের তলদেশ দিয়ে আস্তে আস্তে কি হবে, উপর দিকে উঠতে থাকে। উষ্ণ বাতাস হালকা হওয়ার জন্য এই শীতল বাতাসের দ্বারা তোমার ঘনীভবনের ফলে আস্তে আস্তে জলকণায় পরিণত হয়, এবং জলকণার পরে সেই স্থানে যে ঝিরঝির করে বৃষ্টিপাত সংঘটিত হয়, সেই বৃষ্টিপাতের জন্য বৃষ্টিপাত, যেটা ইউরোপ মহাদেশে শীতকালে, আমাদের আশ্বিনে মানে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড়, এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে এটা সুন্দর লক্ষ্য করা যায়। তোমরা ইউরোপ মহাদেশে শীতকালে এটা সুন্দর লক্ষ্য করে যায়, তোমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত, আমার পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় এই ধরনের নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাতের ফলেই হয়ে থাকে। তাহলে তোমার ঘূর্ণ বৃষ্টিপাতের সংজ্ঞা, তার উৎপত্তিকে দুটো ভাগ করলাম, একটা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। দুটোর অঞ্চল শুধু আলাদা, অঞ্চলটা দেখো 30 থেকে 65, আর একটা হচ্ছে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। ক্রান্তীয় ঘূর্ণবাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিপাত, আর বিধ্বংসী ঘূর্ণিপাতের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক তার নাম হচ্ছে টর্নেডো।